হিট থেরাপি, ট্র্যাকশন, আল্ট্রাসাউন্ড বা ইলেকট্রোথেরাপির মতো চিকিৎসাগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আসলে এই চিকিৎসা পদ্ধতিটা ফিজিওথেরাপির মধ্যে আমরা দুইটা পার্টে ভাগ করি। একটা হলো ইলেকট্রোথেরাপি, সেখানে কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আমাদের এই ট্রিটমেন্টে ব্যবহার হয়। আরেকটাকে আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ। মানে থেরাপিউটিক এক্সারসাইজ মিনস হচ্ছে রোগের অনুযায়ী ব্যায়াম। যেমন ধরেন আপনি ওষুধের দোকানে অনেক ধরনের ওষুধ রয়েছে, সব ওষুধ তো একজন রোগীর জন্য নয়। যখন একজন ডক্টর বা চিকিৎসক যখন প্রেসক্রিপশন করবে, সেই প্রেসক্রিপশনের ডোজেস গাইডলাইন অনুযায়ী ওই ওষুধটা ওনার জন্য তখন চিকিৎসা। অন্যথায় যদি আমি যে কোনো ওষুধ একটা খেয়ে ফেলি তাহলে আমার জন্য এটা বিষ, তাই না? এটা আমাকে হার্মফুল ইফেক্ট দিবে। ঠিক তেমনই ফিজিওথেরাপি এরকম পার্টিকুলার রোগ অনুযায়ী, ডিজিজ অনুযায়ী ফিজিওথেরাপিতে অনেক ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইলেকট্রোথেরাপি, ফিজিওথেরাপির যে থেরাপিউটিক এক্সারসাইজ দুইটা কম্বাইনলি দিই। কিছু ম্যানুয়াল থেরাপি বা আমরা বলি ম্যানিপুলেশন থেরাপি, এগুলো একসাথে কম্বাইনলি প্রয়োজন পড়ে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধু কিছু ম্যানিপুলেশন থেরাপি বা শুধু কিছু এক্সারসাইজেই ভালো হয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু ইলেকট্রোথেরাপি এবং কিছু এক্সারসাইজে ভালো হয়ে যেতে পারে। এগুলো ডিপেন্ড করে যে রোগীর কী সমস্যা, মানে কী ধরনের প্রবলেম নিয়ে সে আমাদের কাছে আসে, এগুলোর উপর ডিপেন্ড করে। এই জন্য এই ইলেকট্রোথেরাপির ইকুইপমেন্টসগুলো আসলেই খুব বেশি প্রয়োজন। এবং আমরা অনেক রোগীকে দেখতে পাই যে এটার সাথে সাথে যদি আমরা ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজগুলো দিই, তার যে মানে কোর্স অফ ডিউরেশন ট্রিটমেন্ট অনেক কমে আসে। শুধু যদি এক্সারসাইজ করি সেক্ষেত্রে যত দিন লাগে সুস্থ হতে, আমরা যদি কম্বাইন ট্রিটমেন্ট করি দেখা যায় অর্ধেক সময় সে সুস্থ হয়ে যেতে পারে। স্যার, আপনি ফিজিওথেরাপি এবং ইলেকট্রোথেরাপি নানা থেরাপি নিয়ে আমাদের জানাচ্ছিলেন। আরেকটি বিষয় দেখা যায় যে প্রায় মানুষের ক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা, কম্পিউটার চালানো বা মোবাইল চালানো, এটিও কি কোমর ব্যথার জন্য দায়ী হতে পারে? নিশ্চয়ই। আমরা প্রথমেই বলেছি কারণগুলোর মধ্যে যে আমাদের পোস্চারাল কারণ, বসে থাকা, আমাদের কাজের যে ধরন, এইগুলো আমাদের মূল যে সমস্যার উদ্বেগটা এখান থেকে তৈরি হয়। যেমন আমরা ব্যাংকার, দীর্ঘক্ষণ বসে ব্যাংকে কাজ করছি, আমরা আইটি সেক্টরে কাজ করি, আধা ঘন্টা 40 মিনিট পরে আমাদের যেখানে নিয়ম হলো 5 মিনিটে ব্রেক নেওয়া, কিন্তু আমরা 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছি। আমার মনিটরটা নিচু হয়ে আছে, আমি ঝুঁকি অনেকক্ষণ ধরে লিখছি। এই যে কারণগুলো, এইগুলো থেকেই কিন্তু আমাদের ঘাড় এবং কোমর ব্যথাটা শুরু হয়। এবং এই মাসেলগুলো আস্তে আস্তে করে ফ্যাটিক হয়ে যায়, একটা সময় যে সে আর হোল্ড করতে পারে না, তখন তার পেইনটা শুরু হয়। এছাড়াও দেখেন যে আমাদের যে শোয়ার বিছানার ক্ষেত্রে আমরা কিছু কথা বলি। যেমন দেখা যায় অনেক সময় খুব শক্ত বিছানায় ঘুমাইতে বলা হয়, কারণ বিছানাটা কি আসলে মানে ফ্লোর হবে? অনেকে বলে স্যার কি ফ্লোরে ঘুমাবো? অ্যাকচুয়ালি আমরা বলি যে ফার্ম ম্যাট্রেস, খুব নরমও না আবার খুব শক্ত না। এই বেশি নরম বিছানা হলেও সেটা আমাদের কার্ভাচারটাকে স্ট্রেট করে দেয়। মেরুদণ্ডে আমাদের একটা এরকম বক্রতা থাকে, সেটা সোজা হয়ে গেলে আমাদের এই কোমর ব্যথা হতে পারে। ঠিক আমাদের এই বসার পজিশনের কারণে আমাদের এই কার্ভাচারগুলো অনেক সময় স্ট্রেট হয়ে যায়, সোজা হয়ে যায়। ঝুঁকে থাকলে, দীর্ঘক্ষণ বসে থাকলে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রত্যেকটা জিনিসই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা যেটা বলি আধা ঘন্টা বা 40 মিনিট বা 45 মিনিট পরে 5 মিনিট একটা ব্রেক নেওয়া, সেটা যদি আপনি দাঁড়িয়ে কাজ করেন সেক্ষেত্রে 5 মিনিট বসে কাজ করবেন, আবার যদি বসে কাজ করেন 5 মিনিটের জন্য হাঁটাহাঁটি করবেন। স্যার, আপনি জানাচ্ছিলেন কোমর ব্যথা কমাতে বিভিন্ন ফিজিওথেরাপি এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে। এমন কোনো ব্যায়াম রয়েছে যেটি রোগীরা ঘরে বসে করলে উপকার পাবে? নিশ্চয়ই, অবশ্যই কিছু ব্যায়াম আছে। আমরা এই ব্যায়ামগুলোকেও বিভিন্ন ভাগে ভাগ করি। আমরা বলি কিছু এক্সারসাইজ আছে অ্যারোবিক এক্সারসাইজ, যেটা আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য আমরা কিছু ব্যায়াম করতে পারি। সেটা অ্যাকর্ডিং টু ফিজিক্যাল কন্ডিশন ভিন্ন ভিন্ন হতে পারে। এই জন্য আমরা বলি যে যার যার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য সে তার এজ, অকুপেশান, তার হাইট, ওয়েট, এগুলোর সাথে এক্সারসাইজগুলোর ভিন্নতা থাকে। সেক্ষেত্রে যদি আমরা নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই এক্সারসাইজগুলো একটু প্রেসক্রাইব করে নিই, যেমন ধরেন আপনার যে খাবারটা কেমন হবে সেটা যদি আপনি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খান, তাহলে আপনার পুষ্টিগুণ সঠিক হচ্ছে কিনা, কোন খাবারে কতটুকু নিউট্রিশন আছে আপনি কিন্তু বুঝতে পারছেন। ঠিক তেমনই এক্সারসাইজ করার ক্ষেত্রেও যদি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিই যে আমার এই কন্ডিশন, আমার এই রোগ আছে, আমি কী ধরনের এক্সারসাইজ করতে পারি, তাহলে উনি আপনাকে একটা গাইডলাইন দিবেন। সেটা অনুযায়ী যদি আমরা করি তাহলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম। আমরা অনেক সময় কিছু রোগী পাই যারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ ইউটিউবে দেখে, বিভিন্নভাবে দেখে, দেখা যায় যে ওইটা হয়তো ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, বাট ওই এক্সারসাইজটা করে উনি যে সমস্যায় ভুগছিলেন বরং আরও বেড়ে গেছে।
এই জন্য আমরা বলবো যে অবশ্যই এক্সারসাইজ করার ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী এক্সারসাইজটা করতে হবে। এমনিতে একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আমরা বলি আধা ঘন্টা হাঁটা, সাইকেলিং করা বা সুইমিং করা, এগুলো তো করতেই পারে। এমনি ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ একজন মানুষ করতে পারে, বাট স্পেসিফিক যে এক্সারসাইজগুলো রোগ অনুযায়ী আসলে ভিন্ন ভিন্ন। সো এটা অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী করা উচিত।